নমস্কার। এখন যে গল্পটি পড়ে শোনাবো সেটি বরেন গঙ্গোপাধ্যায়ের লেখা রহস্যময়ী। মুক্তাকে প্রথমে চিনতে পারেনি অরুণ। পার্ক স্ট্রিটের এই বাস স্টপে হঠাৎ যে ওর সঙ্গে দেখা হয়ে যেতে পারে ও স্বপ্নেও ভাবেনি। ঘড়িতে এখন 7:15। তার মানে এমন কিছু রাত হয়নি। এখনো বেশ গমগম করছে জায়গাটা। এখন অফিস ফেরত অনেকেই বাসে ওঠার জন্য এদিক ওদিক ছোটাছুটি করছে, কিন্তু অরুণের এমন কিছু তাড়া ছিল না। অফিস থেকে বেরিয়ে বন্ধুর সঙ্গে গল্প করতে করতে ও পার্ক স্ট্রিট অবধি চলে এসেছিল। রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে সুবিধাজনক একটা বাসের জন্য অপেক্ষা করছিল। আর ঠিক এই সময় হাত 10 দূরে মুক্তাকে দেখেও চমকে উঠল। হাঁ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2-1 মিনিট ও দেখল মুক্তাকে। একটু যেন ভারী হয়েছে ও, কাঁধে দায়িত্ব চাপলে যেমন হয়। একটু যেন ধীর স্থির। অথচ ওরা একসঙ্গে যখন কলেজে পড়তো তখনকার কথা ভাবতেও কেমন অবাক লাগে। সে সময় অনেক ছেলেকে হার মানাতে পারত মুক্তা। বাজি ধরে হেন কাজ নেই যা ও করতে পারতো না। মনে আছে, একবার ও গাছে উঠে নারকেল পেড়ে এনে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল। গাছে ওঠার সেই ঘটনাটা ঘটেছিল কোলাঘাটে। কলেজের সবাই মিলে পিকনিক করতে গিয়েছিল কোলাঘাটে। 7-8টি মেয়ে, 30-35টা ছেলে। অভিভাবক হিসাবে সঙ্গে ছিলেন 3জন অধ্যাপক, মুক্তা, ভাস্বতী, কণিকা, চন্দ্রলেখা, আরও কি সব যেন নাম ছিল মেয়েদের। কিন্তু মুক্তাকে যেভাবে মনে আছে বাকিদের ঠিক সেভাবে নেই। মনে পড়ল নদীর ধারে একটা ঝুঁকে পড়া নারকেল গাছ দেখিয়ে মুক্তাকে খেপিয়ে দেওয়া হয়েছিল। পেড়ে আনতে পারো? মুক্তা তাচ্ছিল্য দেখে হেসেছিল। হ্যাঁ, বাজি ধর তাহলে। ঠিক আছে, 10 টাকার রাজভোগ। মুক্তা হাত বাড়িয়ে দিয়েছিল। টাকা বার করো আগে। পকেট থেকে সঙ্গে সঙ্গে একটা 10 টাকার নোট বার করেছিল অরুণ। আগে নারকেল পারো, তাহলে পাবে। সালোয়ার পাঞ্জাবি পরা মুক্তা বলেছিল, আগে টাকা। শেষ পর্যন্ত ঠিক হলো টাকাটা থার্ড পার্সন কারো কাছে রাখা হবে। রাখা হয়েছিল ভাস্বতীর হাতে। মুক্তা বুক ঘষে ঘষে উঠে পড়েছিল গাছে। সে এক হই হই কাণ্ড। অধ্যাপক ইনচার্জ যোগেশবাবু সেই দৃশ্য দেখে ফায়ার। কিন্তু পিকনিকের মেজাজ কার কথা কে শোনে। 10 টাকার রাজভোগ খাওয়া হয়েছিল সেদিন মুক্তার কল্যাণে। সেই মুক্তাকে প্রায় 13-14 বছর পরে হঠাৎ এভাবে দেখতে পেয়ে একটু অবাক হওয়ারই কথা। অরুণ 2-1 পা করে এগিয়ে গিয়ে হঠাৎ ঘুরে দাঁড়ালো। আরে তুমি? মুক্তা কিন্তু অরুণকে ঠিকই চিনেছে। ও মা, অরুণ তুমি? কি ব্যাপার বলো দেখি, তুমি এখানে? প্রশ্নটা তো আমিও তোমাকে করতে পারি। তুমি এখানে? আমি অফিস থেকে। আমি অফিস থেকে। অরুণ দেখল মুক্তার পরনে জলপাই রঙের শাড়ি। কলেজে পড়ার সময় কদাচিৎ ও শাড়ি পরতো। বেশিরভাগ দিনই সালোয়ার পাঞ্জাবি পরে কলেজে আসতো। তখন ওর পিঠ ভাঙা চুলের ঢল ছিল, এখন ববছাট। সোনালি রেশমের মতো বব চুল ওর ঘাড়ের উপর ঝুলে আছে। গায়ে সেটে থাকা একজোড়া পাথর। ভ্রু দুটো আঁকা কিনা ঠিক ধরতে পারল না অরুণ। মুক্তা বলল, তুমি পুরোপুরি পাল্টে গেছো। তোমাকে চিনতেই পারিনি প্রথমে। তারপর আরো একটু কাজ ঘেঁষে দাঁড়ায় অরুণের। আমি কিন্তু এখনো গাছে উঠতে পারি। তোমার মনে আছে সে কথা? ছিল না, তোমাকে দেখে মনে পড়ল। কি যে ভালো লাগছে তোমাকে দেখে। অরুণ বলল, আমারও। কতদিন পরে দেখা হলো,
তাই না? প্রায় 15 বছর হয়ে গেল। চলো না, কোথায় একটু বসে গল্প করি। চা খাবে? চা? রেস্টুরেন্টে? না বাপু, অত লোকের মধ্যে ভালো লাগে না, ওখানে কথা বলা যায় না। অরুণ সামনের দিকে তাকায়। মেট্রো রেলের ছোট্ট স্টেশনটা পার হয়ে ফোর্টের দিকে এগিয়ে যাওয়া যায়। ওখানে অনেক গাছতলা, নির্জনে একটু মুক্তার সঙ্গে বসলে মন্দ হয় না, কিন্তু বলতে সাহস হলো না। কলেজে পড়ার সময় যে মুক্তাকে ও চিনত, সে মুক্তা এখনো ঠিক আগেরই মতো আছে কিনা কে জানে। অরুণ লক্ষ্য করল মুক্তার কপালে অথবা সিঁথিতে সিঁদুরের লেশ মাত্র নেই। লক্ষ্য করল ওর চুলের এমন একটা স্টাইল যে স্মৃতি নামক বস্তুটাই নেই। আজকাল অনেক মেয়ে বিয়ের পর সিঁদুর পরে না, হয়তো মুক্তাও সেই দলেরই মেয়ে। কিন্তু নিঃসংশয় হতে পারল না অরুণ। জিজ্ঞেস করল, কোথায় থাকো তুমি? সাউথ না নর্থে? থাকি বালিগঞ্জে, অফিস পার্ক স্ট্রিটে। পার্ক স্ট্রিট? একটা প্রাইভেট ফার্মের ম্যানেজারের পিএ। বাড়িতে কে আছেন? ওরে বাপ, তুমি এমন ভাবে জেরা করছো আমি যেন খুনের আসামি। না, তা না, আসলে ঠিক আছে, চলো কোথাও একটু বসি। মুক্তা বলল, চলো ভিক্টোরিয়ার দিকেই যাই, জায়গাটা বেশ ভালো। ভিক্টোরিয়ার দিকে অরুণ একটু অবাক হয়। সন্ধ্যার পর ওদিকটা কি ভালো কি জানি। এমনিতে ভিক্টোরিয়ার দিকে খুব একটা আশা হয় না অরুণের। সন্ধ্যার পর তো নয়ই। সন্ধ্যার পর অনেক রহস্যময় দোকান ওখানে জাঁকিয়ে বসে। যত রাজ্যের মতো মাতালের আড্ডা চলে। ওখান দিয়ে মুক্তাকে নিয়ে বসাটা কি ভালো হবে ঠিক বুঝতে পারল না অরুণ। কিন্তু মুক্তাই যখন যেতে চাইছে তখন ওর আপত্তি কি? অরুণ বলল, ঠিক আছে, চলো। রাস্তা পার হয়ে ওরা পাশাপাশি হাঁটতে থাকে। মুক্তার শরীরের গন্ধ যেন ওকে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। উত্তেজনা অনুভব করতে থাকে অরুণ। অরুণ? অরুণ মুক্তার দিকে তাকায়। তুমি কোথায় থাকো তা কিন্তু বলনি। আমি আমি টালিগঞ্জে থাকি। আনারসা রোড চেনো? ওরে বাবা, আনারসা রোড চিনবো না? নবাব আজাদের স্মৃতি জোড়ানো রাস্তা। আমার এক বান্ধবী থাকতো ওখানে। ওখানে? কোথায়? মুক্তা একটা মেয়ের নাম বলল। অরুণের পক্ষে চেনা সম্ভব নয়। অরুণ বলল, একদিন এসো না আমাদের বাড়িতে, সবার সঙ্গে আলাপ করিয়ে দেওয়া যাবে। যাবো, তোমার জীবন সঙ্গীকে একদিন গিয়ে দেখে আসবো। অরুণ হাসল। জীবন সঙ্গী বটে, ওর প্রথম কোয়ালিফিকেশন নন ম্যাট্রিক, দ্বিতীয় কোয়ালিফিকেশন শুকতুনি ছেঁচকি ঘন্ট ইত্যাদি রাঁধতে পারে, দ্বিতীয় কোয়ালিফিকেশন প্রতিদিন সিঁদুর পরে, পায়ে আলতা মাখে, শিবরাত্রিতে উপোস করে। মুক্তা কথা কেড়ে নিল। চতুর্থ কোয়ালিফিকেশন রাতে স্বামী শয্যায় আসার আগে পানের খিলি মুখে দেয়, তাই না? অরুণ হাসল। মুক্তা বলল, ওর পঞ্চম কোয়ালিফিকেশনের কথা কিন্তু বলিনি। কি? স্বামীকে বোধহয় নাকে দড়ি দিয়ে ঘোরাতে ভালোবাসে। আবার হেসে উঠল অরুণ। তাহা যা বলেছ। ভিক্টোরিয়ার কাছাকাছি চলে এসেছিল ওরা। টিমটিমে অসংখ্য আলো জ্বলছে রাস্তার ধারে। অনেক ঝুপড়ি দোকান, দোকানগুলোকে ঘিরে মাছির মতো মানুষ। খানিকটা দূরে দূরে গাছতলাতেও অনেককে বসে থাকতে দেখা যাচ্ছিল। কারো কারো বসার ভঙ্গি বড় খারাপ, তাকাতে অস্বস্তি হয়। বসার ব্যাপারে এখন পুরো দায়িত্বটাই মুক্তার হাতে ছেড়ে দিল অরুণ। মুক্তা বলল,
এদিকে নয়, চলো ভিক্টোরিয়ার পিছন দিকে গিয়ে বসি, অরুণ বলল। জায়গাটা তোমার বেশ চেনা মনে হচ্ছে। কিছুটা চেনা বই কি, মাঝে মাঝে ওর সঙ্গে এদিকে আমাকে আসতে হয়। আমার স্বামীর কোয়ালিফিকেশন শুনবে? অরুণ তাকিয়ে থাকে। মুক্তা বলল, ওর 1 নম্বর কোয়ালিফিকেশন হচ্ছে ও বিলেত ফেরত। 2 নম্বর, ও মদ্য প্রচণ্ড পান করে। 3 নম্বর, ও স্ত্রীর সঙ্গে খুব ভালো অভিনয় করতে পারে আর অন্য মেয়ের সঙ্গে প্রেম করতে পারে, যার আমাকে মাঝে মাঝে ডিভোর্স করার ভয় দেখায়। অরুণ কেমন বোকার মতো মুক্তার দিকে তাকায়। মুক্তা বলল, ফলে হেন স্বামীর সঙ্গে আমাকেও অনেক কিছু খেলা খেলতে হয়। কি খেলা? কত রকম খেলা। এই ধরো না, কখনো সখনো ওকে নিয়ে গঙ্গার পাড়ে, কি ভিক্টোরিয়ার এই নির্জনে, কি অন্য কোথাও যেতে হয়। স্বামীকে নিয়ে এখানে এনে বসার মধ্যে কি চান আছে বুঝতে পারে না অরুণ। ওকে যদি বলা হয় ও স্ত্রীকে নিয়ে এখানে এসে বসতে হবে, তাহলে কি ও রাজি হবে? অসম্ভব। স্বামী স্ত্রীর সম্পর্ক সম্পূর্ণ আলাদা জিনিস। দুজনেই যেখানে সহজলভ্য, সেখানে কোনো চাম থাকে না। কেমন যেন দুর্বোধ্য লাগে অরুণের। তোমার বাচ্চা কটি? হঠাৎ প্রশ্ন করে অরুণ। মুক্তা হাসল। একটাও না। ওসব খুব ন্যাস্টি মনে হয় আমার। তোমার? একটু অবাক হয়ে তাকায় অরুণ। কি বলবে ভেবে পায় না। ন্যাস্টি কথাটা সামলাবার জন্যে যেন আবার হাসল মুক্তা। ন্যাস্টি মানে আসলে কি জানো, আমরা কেউই ও ব্যাপারটা চাইনি। তা যাকগে, তোমার কটি? তোমার নিশ্চয় এক গাদা। অরুণ বলল, আমার একটি মেয়ে। তাই বুঝি? মাত্র এক? আমার মনে হয়েছিল তোমার অনেক। ওরে বাবা, একটাই সামলানো যায় না, আবার অনেক? কেন সামলানো যাবে না কেন? ভগবান করুন তোমার যেন অনেক হয়। আশীর্বাদ করছো না অভিশাপ দিচ্ছ? ছি ছি, অভিশাপ দেব কেন? অভিশাপের প্রশ্নই আসে না। আমরা চাইলেও ও জিনিস পেতে পারতাম। বাচ্চা না থাকলে কিন্তু বিবাহিত জীবন অসম্পূর্ণ থেকে যায়। হবে হয়তো, কারো কারো কাছে হয়তো সত্যি, কিন্তু আমরাও নিয়ে ভাবিনি। আবার হাসে মুক্তা। ভিক্টোরিয়ার পিছন দিকে চলে এসেছিল ওরা। এদিকে নির্জন ভাবটা আরো বেশি। একপাশে রেসকোর্সের মাঠ, অন্যদিকে পিজির নিস্তব্ধ বাড়ি আর গাছপালা। অরুণ ঘড়ির দিকে তাকালো। প্রায় 8টায় বাজতে চলেছে। এখন মুক্তার সঙ্গে এখানে বসাটা যে কতটা উচিত ঠিক ধরতে পারে না ও। মুক্তা হঠাৎ অরুণের হাতে হাত ছোঁয়ালো। এসো, এই গাছটার নিচে বসি। বিরাট ঝাপড়ানো একটা গাছ, কিন্তু কি গাছ কে জানে। গাছের নিচে বেশ ছমছমে অন্ধকার। অরুণ চারপাশে একবার তাকিয়ে দেখল, না, কেউ নেই। কারো চোখ পড়ে যাওয়ার ভয় নেই। তবু বলল, 8টা বেজে গেছে কিন্তু। বাজুক না, কতদিন পর তোমার সঙ্গে দেখা হলো, তাই না? তা ঠিক, তবে? কি তবে? বউ বুঝি কৈফিয়ত চাইবে? না না, বইয়ের কৈফিয়তের জন্য নয়, তবে তোমার পতি তো তোমাকে সত্যিকারের ডিভোর্সের নোটিশ দিয়ে বসতে পারে। আমার পতি এখন অন্য কোনো মেয়ের সঙ্গে ঘুরছে, ফলে আমার দিকে ভয়ের কিছু নেই। অরুণ হাসল। বেশ আছো তোমরা। আসলে তোমরা বোধহয় দুজনেই দুজনকে খুব বিশ্বাস করো, নইলে এরকম ভাবে চলতে পারতে না। এই রে,
এখন আবার প্রফেসর আচার্যের মতো জ্ঞান দিতে শুরু করলে? বহুকাল পরে হঠাৎ আবার প্রফেসর আচার্যের কথা মনে পড়ায় কলেজ জীবনের স্মৃতিটা চোখের উপর ভেসে উঠল। সেদিনকার সে মুখটা আজ কি আশ্চর্য রকম পাল্টে গেছে। হয়তো অরুণও অনেক পাল্টে গেছে। মুক্তার চোখে সেটা ধরা পড়ছে। এসো বসি। অরুণকে নিয়ে গাছতলায় বসে পড়ল মুক্তা। একদম গায়ে গায়ে। মুক্তা বেশ ফ্রি, কিন্তু অরুণকে কেমন আড়ষ্টতা এসে চেপে ধরল। মুক্তা অত সহজ থাকছে কিভাবে? তবে কি মুক্তা আর তার স্বামীর সম্পর্কটা সত্যি সত্যি কিছু গোলমাল আছে? তবে কি মুক্তা ওর স্বামীর কাছে যা চায় তা পায় না? কি জানি, কেমন রহস্যময় মনে হয় মুক্তাকে। এই, মুক্তা ডাকলো, তোমার ভালো লাগছে না? অরুণ বোকার মতো হাসে। হাসছো কেন? বলো না। অরুণ ঘন গলায় বলল, কি বলবো? রোজ রোজ স্বামী স্ত্রী হয়ে ঘর সামলানোর মধ্যে একটা একঘেয়েমি আছে না? অরুণ চুপ করে থাকে। মুক্তা অরুণের একটা হাত টেনে নিল। মুক্তার হাতের স্পর্শ যেন কম্পনের মতো ছড়িয়ে গেল ওর দেহে। হাতটাকে ছাড়িয়ে নিতে ইচ্ছে হলো না অরুণের। চারপাশের নির্জনতা ছাড়া আর কিছুই নেই। এই অন্ধকার, এই গাছতলায় সাক্ষী হয়ে থাক না এই মুহূর্তে। মুক্তা বলল, কি হলো? ঠান্ডা মেরে গেলে যে? অথচ আমাদের কলেজ জীবনে কিন্তু তোমরা ছেলেরাই বেশি করে মেয়েদের পিছনে লাগতে। আমরা তখন তোমাদের কাউকে ডেকে এনে গাছতলায় বসতে সাহসই পেতাম না, তাই না? তোমরা মেয়েরা সব পারো, আমরা ছেলেরাই চিরকালের বোকা। ইস রে, বোকা না আরো কিছু। মুক্তা অরুণের হাতটাকে কোলের উপর টেনে নিল। অরুণের বুকের ভিতর আবার একরাশ উত্তেজনা ডানা ঝাপটিয়ে উঠল। নারী সঙ্গের উত্তেজনা তো আছেই, তাছাড়া পরিবেশের উত্তেজনাও কম নয়। এই অরুণ, মুক্তা ওর হাতের আঙুলগুলো নিয়ে খেলা করতে শুরু করলো। কি হলো? তোমার এই আংটিটা বুঝি বিয়ের সময় পাওয়া? অরুণের কেমন অস্বস্তি বোধ করে। কেন, বিয়ের আংটি ছাড়া বুঝি পরতে পারি না? মুক্তা ওর আঙুল থেকে আংটিটা ধীরে ধীরে খুলে ফেলল। ফলস না তো? অরুণ না হেসে পারল না। সামান্য আংটি, তার জেনুইন আর ফলস? পকেটে দেশলাই আছে। কেন, কি হবে? আমি বিড়ি সিগারেট খাই না। মুক্তা বলল, ডিজাইনটা দেখতাম। আংটিটা হঠাৎ নিজের আঙুলেই পরে ফেললো মুক্তা। অরুণ বলল, আসলে ওসব পরতে হয় বলেই পরা, অনেক দিন ধরে আঙুলে রয়ে গেছে। মুক্তা বলল, আংটিটা তোমার কাছে পুরনো হয়ে গেছে, কিন্তু আমার আঙ্গুলে কি সুন্দর মানিয়েছে, এই দেখো না। অরুণ কেমন অস্বস্তি বোধ করতে থাকে। কি ছেলে মানুষে শুরু করলো মুক্তা। আংটিটা ওর আঙুল থেকে খুলে নিয়ে আবার যে নিজের আঙুলে পড়বে তার পথ যেন বন্ধ করে দিতে চাইছে মুক্তা। হাতে আংটিটা না থাকলে সঙ্গে সঙ্গে বাড়িতে গিয়ে কৈফিয়ত দিতে হবে। অরুণ বলতে পারবে না ওর হাত থেকে আংটিটা ওর এক বান্ধবী খুলে নিয়েছে। বললেও কেউ বিশ্বাস করতে চাইবে না। কটা বাজে দেখো না। মুক্তা প্রায় আবদারি ভঙ্গিতে ধরে অরুণকে। অরুণ বলল, আহা, কি হচ্ছে? তারপর ঘড়ির দিকে তাকিয়ে বলল, রাত 9টা, এবার উঠতে হবে। আংটিটা দাও। কেন, ভয় হচ্ছে? আমি নিয়ে নেব। না না, ভয় কেন? ভয় নয়, তবে বাড়ি ফিরতে হবে না? ফিরবো তো বটে। মুক্তা হাসে। সারা রাত যে এই গাছতলায় তোমাকে বসিয়ে রাখতে পারবো না তা আমি জানি। ঠিক আছে, আর যখন বসতে চাইছো না, ঘড়িটা খোলো। ঘড়ি কেন? কেন কি, ঘড়িটাও আমি পরবো যে। দেখছো না আমার হাতে ঘড়ি নেই?
যা, কি ছেলে মানুষই শুরু করলে! ওঠো, কাল না হয় আবার দেখা হবে। একটু গা ঝাড়া দিয়েই উঠে পড়ার চেষ্টা করে অরুণ। মুক্তা এক হ্যাঁচকায় বসিয়ে দিল অরুণকে। তোমার বউ বুঝি খুব সুন্দরী? অরুণ থমথমে মুখে মুক্তার দিকে দেখবার চেষ্টা করে। ও কি তাহলে কোনো ফাঁদে পা দিয়ে বসেছে? কিন্তু কথাটা ভাবতেও কেমন বোকা বোকা লাগে ওর। এই বলো না, তোমার বউ বুঝি আমার চেয়েও সুন্দরী? অরুণের বিরক্তি এবার চরমে ওঠে। তুমি কি নিজেকে খুব সুন্দরী ভাবো? না না, তা ভাববো কেন? আমি সুন্দরী হলে কি এত সাধতে হতো তোমাকে? অরুণ কথা হারিয়ে ফেলে। যেভাবেই হোক এখান থেকে ওর সরে পড়া উচিত। বলল, উঠবে না? এরপর কিন্তু পুলিশে ধরবে। ঘড়িটা দাও। অরুণ এবার প্রতিরোধ তৈরি করার জন্য একটু যেন রুখে উঠল। তুমি কি ছিনতাই পার্টির মেম্বার নাকি? রিয়েলি মুক্তা, আমি কিন্তু বিশ্বাসই করতে পারছি না। কেন মিছিমিছি দেরি করছো বলো তো? কখন আমরা উঠে যেতে পারতাম? তোমার বউ নির্ঘাত তোমার জন্য চিন্তা করতে শুরু করেছে। অরুণ বলল, তুমি যে এত নিচে নেমে গেছো ভাবতে আমার কষ্ট হয়। ঘড়ি ছাড়া সঙ্গে যা টাকা কড়ি আছে বার করো। যত দেরি করবে তোমারই দেরি হবে। তাছাড়া মিছিমিছি হইচই বাঁধিয়ে কোনো লাভ হবে না। একটা মজার জিনিস লক্ষ্য করেছো অরুণ? অরুণ ভয়ে ভয়ে তাকায়। কি? ও পাশে ওই গাছটার নিচে দুজন দাঁড়িয়ে আছে, দেখেছো? ওই যে গো, ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে। আমি একটু ইশারা করলেই ওরা ছুটে আসবে। মানে? তুমি না সেই কলেজ জীবনের মতোই বোকাই রয়ে গেছো। যাকগে, আর একদিন এসো, তোমাকে চালাক করে দেব। আমি চেঁচাবো? তাই নাকি? আমিও চেঁচাতে জানি। চেঁচিয়ে বলবো, তুমি আমাকে ফুসলিয়ে এখানে নিয়ে এসেছো, এনে আমাকে নষ্ট করতে চাইছো। অরুণের চোখ মুখ কেমন শুকিয়ে এলো। কি ডেঞ্জারাস মেয়ের পাল্লায় পড়ে গেছে আজ। এখন পালাতে পারলেই যেন বাঁচে। মুক্তা বলল, তোমার কথা লোকে বিশ্বাস করবে না। সবাই কিন্তু আমার পক্ষ নেবে। আর তাছাড়া ওরা তোমাকে তুলে নিয়ে গিয়ে। অরুণ হাত জোর করলো। আমাকে ছেড়ে দাও মুক্তা, প্লিজ। আমি ছাপোষা মানুষ। মুক্তা বলল, ছাপোষা কে নয়? আমিও। আর সেই জন্যেই তো আংটি, টাকা পয়সা, ঘড়ি আমি চেয়ে নিচ্ছি। গায়ের জোর খাটিয়ে নিতে চাই না। তুমি দিলে হাত পেতে নেব। বেশ তো, আর একদিন না হয় যা পারি দিয়ে যাব। কিন্তু ঘড়িটা হাতছাড়া করলে আমি বড় অসুবিধায় পড়ে যাব মুক্তা। বিশ্বাস করো, আমার এমন অবস্থা নয় যে আর একটা ঘড়ি কিনে নিতে পারবো। মুক্তাকে কেমন হিংস্র মনে হতে থাকে অরুণের। বিষধর সাপের সঙ্গে মেয়েদের যে তুলনা করা হয় সেটা যেন মিছিমিছি নয়। টাকা বার করো, তুমি কিন্তু দেরি করছো। অরুণ আবার উঠে দাঁড়াবার চেষ্টা করলো। ও কি, দেবে না? তার মানে নিজের বিপদ নিজেই ডেকে আনতে চাইছো? ঠিক আছে, কথা যখন শুনবেই না তখন আমাকে চেঁচাতেই হবে। অরুণ বিশ্বাসই করতে পারে না মুক্তা সত্যি সত্যি কিম্ভূত একটা শব্দ করে চেঁচিয়ে উঠবে। সামান্য একটু চেঁচিয়ে উঠে মুক্তা আবার থেমে গেল। অরুণ আবার ফ্যাকাশে হয়ে গেল। পাশের দিকে চোখ পড়তেই দেখল এক লাফে সেই ছোকরা দুটো ছুটে এসেছে। এই যে মশাই, কি হচ্ছে এখানে? মুক্তাই কথা বলল। কিছু না, আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার। আই বাপ, স্বামী স্ত্রীর ব্যাপারে ঝগড়া দুটো কি একটা খারাপ মন্তব্য করে আবার সরে গেল। মুক্তা অরুণের চোখের দিকে তাকালো। কি বুঝলে?
তোমার কৃতজ্ঞতা থাকা উচিত। কেমন তোমায় বাঁচিয়ে দিলাম। এবার লক্ষ্মী সোনার মতো ঘড়িটা দাও দেখি। অরুণ চারপাশে একবার তাকালো, তারপর হাত থেকে ঘড়িটা খুলে দিল। টাকা পয়সা বার করো। আমি বাড়ি ফিরবো না। বাস ভাড়াটা রেখেই দাও তাহলে। অরুণ পকেটে হাতড়ে কয়েকটা পয়সা পেল। আর নেই। মুক্তা টাকা আর ঘড়ি ওর শান্তিনিকেতন ব্যাগে পুরে ফেলল। রাগ করো না অরুণ। অরুণ থমথমে মুখে উঠে দাঁড়ালো। মুক্তার দিকে তাকাতেও ঘেন্না হচ্ছে, কিন্তু এখন ওর পালিয়ে বাঁচা ছাড়া পথ নেই। হন হন করে বড় রাস্তার দিকে হাঁটা দিল অরুণ। আকাশটা কেমন গুমোট হয়ে আছে। এত গাছ এদিকটায়, কিন্তু সব কেমন স্তব্ধ। ঘৃণায় অপমানে কানের পাশে ঝাঁ ঝাঁ করছিল। ছুটতে ছুটতে বড় রাস্তার কাছে এসে একটু দাঁড়ালো। ভাবাই যায় না মুক্তা এত নীচ হতে পারে। ওর কলেজ জীবনের বান্ধবী মুক্তা এত পরিবর্তন হতে পারে। কলেজ জীবনের স্মৃতিটাকে ও কিছুতেই মেলাতে পারছে না যেন। আশ্চর্য। এবার একটু ভিক্টোরিয়ার দিকে তাকালো। বিশাল বিশাল গাছ আর অন্ধকার। না, মুক্তা ওকে ফলো করেনি। কে জানে, অন্ধকারে আবার কোনো চিড়িয়ার লোভেই হয়তো অন্য কোনো অরুণের পিছু নিয়েছে ও। বাস স্টপে দাঁড়িয়ে ভিক্টোরিয়ার দিকে হাঁ করে তাকিয়ে থাকে অরুণ। নমস্কার। এখন যে গল্পটি পড়ে শোনালাম সেটি বরেন গঙ্গোপাধ্যায়ের লেখা রহস্যময়ী। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, এবং যারা এখনো সাবস্ক্রাইব করে দেননি তারা প্লিজ অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন।